বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ধরন ভারতকে ঠিক করতে হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আন্দোলনকারীদের মারার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন, ওদের মারো না কেন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 20 আগস্ট, 13 তারিখ মনোনয়নপত্র জমা। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ঢাকার চারপাশে নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ, ফ্যামিলি কার্ডের দ্বিতীয় ধাপ উদ্বোধন 16 আগস্ট। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের রহস্যের নতুন মোড়, আলাদা মামলা হিসেবে মাঠে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিভিন্ন দাবি আদায়ে রাজপথে নামছে 11 দল, সেপ্টেম্বর ও অক্টোবরের লং মার্চ ও মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা। এবং অস্ট্রেলিয়ায় 3 দিনের প্রস্তুতি ম্যাচে মিরাজের অপরাজিত সেঞ্চুরি, প্রথম দিন শেষে 212 রানে পিছিয়ে অজি একাদশ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় বাংলাদেশ, কিন্তু এই জন্য দেশটির ভেতর থেকে ষড়যন্ত্র বন্ধ হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এমন ঘটনা বন্ধ না হলে ভবিষ্যতে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হবে। বিশ্লেষকরাও বলছেন, ভারত সরকারের উচিত বাংলাদেশের জনগণের মনের ভাষা বোঝা। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেশে যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারেন সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করছিল বাংলাদেশ। কিন্তু 5 আগস্ট ভারতের ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার অংশ নেওয়া বিষয়ে ভারত জানায় এটি বেসরকারি অনুষ্ঠান, এতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। ভার্চুয়াল সেই আয়োজনে শেখ হাসিনার অংশগ্রহণ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেছেন, জুলাই আন্দোলন এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা নিয়ে ভারতের সংবেদনশীল আচরণ করা উচিত। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। সাবেক এই কূটনীতিক মনে করেন 2024 সালের পর বাংলাদেশকে নিয়ে ভারত কোন নীতি গ্রহণ করেছে তা পরিষ্কার হওয়া প্রয়োজন। আমি মনে করছি যে ভারত 2 স্তরেই কথা, এক স্তরে ভালো কথা বলছে আর আরেক স্তরে তাদের আগের যে মানসিকতা আছে সেটাই তারা চেষ্টা করছে। ভারত জানে বাংলাদেশের মানুষ কি চায়, সেটা যদি তারা সম্মান করে তাহলে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যেতে পারে। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা সামাজিক মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন, এমন অডিও মাঝে মধ্যেই ইন্টারনেটে পাওয়া যায়। তবে বুধবার প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে সরাসরি যুক্ত হতে দেখা গেল তাকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনকারীদের মারতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে সরাসরি নির্দেশ দেন ওবায়দুল কাদের। যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে সেই ফোনালাপের রেকর্ড দাখিল করা হলো। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, শিক্ষার্থীদের উপর হামলা করে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হয়েছিল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে এই নির্দেশনা দিতে শোনা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। 24-এর 11 জুলাই শিক্ষার্থীরা যখন আন্দোলনের রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করেন তখন এই নির্দেশনা দেন তিনি। আমরা যেন ওদের মুখোমুখি না যাই এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল। আজকে কে বলতে এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব যোগাযোগ করছিল। সাদ্দাম হোসেন পুলিশের দোহাই দিয়ে বলেন, পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে, তবে নির্দেশনার বাস্তবায়ন ঘটে 15 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর।
সেই ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন এই ফোন রেকর্ড উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। যে বিইং এ সেক্রেটারি অব দি পলিটিক্যাল পার্টি, তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। এই তিনটি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া। প্রসিকিউশন জানায় শিক্ষার্থীদের ওপর নির্যাতন করে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হয়েছিল। যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ অ্যাজ পলিটিক্যাল অর্গানাইজেশন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদেরকে আহত করেছে এবং হত্যা করেছে। এটা শুধু ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত না, এটা শুধু আরাফাত অথবা নিখিল অথবা ইনানের সিদ্ধান্ত না, এটা ছিল আওয়ামী লীগের একটা অর্গানাইজেশনাল ডিসিশন। মামলাটিতে অন্য আসামিরা হলেন আফওয়ামা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন, আর ভোট গ্রহণ 20 আগস্ট। 13 আগস্ট মনোনয়নপত্র জমা, 16 আগস্ট যাচাই বাছাই আর প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। দুপুরে সিইসি সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এই তফসিল চূড়ান্ত করা হয়। অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এবার দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের পালা। এলো নির্বাচনের তফসিল। সূচি অনুযায়ী ভোট গ্রহণ 20 আগস্ট, 13 আগস্ট মনোনয়নপত্র জমা, 16 আগস্ট যাচাই বাছাই আর প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এই তফসিল চূড়ান্ত করা হয়। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে 13 আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট 2026 রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। ইতিমধ্যে ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন। প্রার্থী একাধিক হলে সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে ভোট, আর প্রার্থী একজন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তিনি। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঢাকার চারপাশে নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। পরিবেশ সুরক্ষায় নানান উদ্যোগ নেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। আর এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, আগামী 16 আগস্ট ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করবেন সরকার প্রধান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক। বিস্তারিত আলোচনা হয় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান অবস্থা নিয়ে। আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। নদী ও খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার নিয়েও একটি সভা হয়। পার রক্ষায় টেকসই সমাধান হতে পারে এই ঘাস। বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন সংশ্লিষ্টরা। এদিকে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভা হয় সচিবালয়ে। পরে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, 16 আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ড দেওয়ার দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং আমরা খুবই আশাবাদী বাই দি এন্ড অব দি অক্টোবর সারা দেশব্যাপী, সারা দেশের প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতের 3য় স্থান অধিকারী অনুশ্রী রায়। প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন। আজকে ওনার সঙ্গে যে কথা বলতে পেরেছি, মানে ওনার যে কথা শুনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তা কর্মী, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আকুতি জানিয়েছিলেন।
সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনা আলাদা মামলা হিসেবে নিয়ে মাঠে নেমেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে। এছাড়া গুমের সাথে সংশ্লিষ্টতা মিলেছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের। আর অন্যান্য আসামিদের মধ্যে থাকতে পারেন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরো কয়েকজন। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। 2012 সালের 17 এপ্রিল গভীর রাত বনানী থেকে হঠাৎই নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী। আজও মেলেনি তাদের কোনো খোঁজ। রহস্যের এবার নতুন মোড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে নতুন নতুন তথ্য। সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। তার বক্তব্যেই সামনে এসেছে বহুদিনের চাপা থাকা কিছু অভিযোগ। তার দাবি, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফের সঙ্গে তিনি ছিলেন। সেই চেষ্টা ব্যর্থ হলেও পরে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর র্যাবের অস্ত্রাগারের রেজিস্টার ও সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয় বলেও তিনি সাক্ষ্যে উল্লেখ করেন। সাক্ষ্যে আরও দাবি করা হয়, এক ফোনালাপে জিয়াউল আহসান তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীকে বলেন তাদের নির্দেশেই ইলিয়াসকে গল্ফ করা হয়েছে। প্রসিকিউশনের ভাষ্য, গল্ফ ছিল গুম করে হত্যা বোঝাতে ব্যবহৃত একটি সাংকেতিক শব্দ। জিয়াউল আহসানের কেসের মধ্যে যে অভিযোগ, সামগ্রিক যে আপনার যে সিস্টেমেটিক যে অফেন্সটা, এই যে মানুষগুলোকে তুলে তুলে এনে যারা গুম করা হইতো এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে অভিযোগ, সেগুলো আমাদের ইলিয়াস আলীর কেসে এগুলো ইনভেস্টিগেশন রিপোর্টে এগুলোও থাকবে এবং পরবর্তী ইনভেস্টিগেশনটা আমরা আপনাদেরকে অবহিত করতে পারব। এই সাক্ষ্যের ভিত্তিতে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেওয়া হবে আলাদা অভিযোগপত্র। তদন্তে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজনের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের উইং কমান্ডার সাইফ, যাকে ইতিমধ্যেই সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, তাকে গ্রেফতার করার জন্য আমরা আজকে আবেদন ফাইল করেছি। এই বিষয়ে আশা করি রোববার আদেশ হবে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের সম্ভাব্য সংশ্লিষ্টতার তথ্যও মিলেছে। তবে তদন্ত শেষ হওয়ার পরই চূড়ান্ত আসামির তালিকা নির্ধারণ করা হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নরসিংদীর বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ডাক্তার, কিন্তু অফিস সময়ে রোগী দেখছিলেন পুরান ঢাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। হাতে নাতে এমন অনিয়মের প্রমাণ পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ওই ডাক্তারের লাইসেন্স বাতিল আর চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন। সেই সাথে জরিমানা করা হয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারকেও। পুরান ঢাকার ইংলিশ রোডের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিচ্ছিলেন সরকারি হাসপাতালের ডাক্তার মইনুল হাসান চিস্তি। হঠাৎ তার চেম্বারে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। জানতে চান নরসিংদীর বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন না করে অফিস সময়ে কিভাবে তিনি বেসরকারি চেম্বারে বসছেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীকে রেজিগনেশন লেটারের কপি দেখান, তবে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। চাকুরিবিধি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে বেসরকারি চেম্বার করায় ডাক্তার মইনুল হাসানকে বরখাস্ত করা এবং ডাক্তারি লাইসেন্স বাতিল করার নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী আসার খবরে সেখানে হাজির হন ডায়াগনস্টিক সেন্টারের মালিক। সরকারের অনাপত্তি এবং পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত কাগজ ছাড়া সরকারি কোনো ডাক্তারকে চেম্বার করার সুযোগ দেয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মানে সে কেয়ার করে না চাকরি, এখানে এসে প্র্যাকটিস করে। আর ক্লিনিকের মালিক ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে কিনা ওটা না দেখে ওনাদেরকে কাজ করতে দিচ্ছে অনেক দিন যাবত। লাইসেন্স শুড বি ক্যান্সেল এবং চাকরি থেকে বরখাস্ত করা। এদিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শায়লা আফরোজ জানান, অভিযুক্ত ডাক্তারের কর্মস্থলে অনুপস্থিতি নতুন নয়, তাকে একাধিকবার শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন স্থানীয়রা। উনি ওনার পোস্টিং বেলাবতে ছিল, তারপর আবার অ্যাটাচমেন্টের সদর নিয়ে গেছিল, সদরে উনি এরকম ফাঁকিবাজি করতেন। পরে সদর থেকে আরেকবার ওনাকে বেলাব মানে পূর্বে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনার তো এখানে পোস্টিং, ওনার সপ্তাহে 6 দিনই আসার কথা ছিল, কিন্তু উনি 2 দিন আসতেন। ওই 2 দিনও ঠিক মতো কোনো সপ্তাহে আসতেন, কোনো সপ্তাহে আসতেন না।
আমরা এনে একটা ডাক্তার ইমার্জেন্সি রুগী দেখে আর বাইরে আমরা যাই 150 টাকা 200 টাকা ভিজিট না খুব সুন্দর করে দেয় আর এনে লেখা দিয়ে দিচ্ছে শেষ কথা বলার টাইম নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ধোঁয়া ওঠা এক কাপ কফি মানে নিছক কোনো পানীয় নয়, এ যেন নাগরিক ক্লান্তি ভুলে সতেজ হওয়ার এক শৈল্পিক আয়োজন। কফি প্রেমীদের সেই রসনা বিলাসের নতুন মাত্রা যোগ করতে ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ক্যাফে আমাজন। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন হলো ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর। রোস্ট করা কফি বিনের মাতাল করা সুবাস আর বারিস্তার নিপুণ হাতের ছোঁয়ায় কাপের বুকে ফুটে ওঠা নান্দনিক শিল্পকলা। এক কাপ কফি এখানে কেবল তৃষ্ণা মেটায় না, বরং জাগিয়ে তোলে ইন্দ্রিয়। স্বাদের নান্দনিকতা আর বৈচিত্র্যময় পেস্ট্রির সম্ভার নিয়ে এভাবেই শুরু হলো এক নতুন গল্প। থাইল্যান্ডের সীমানা পেরিয়ে সবুজ প্রকৃতির স্নিগ্ধ আবহ আর আন্তর্জাতিক মানের স্বাদ নিয়ে এবার ঢাকার বুকে ডানা মেলল বিশ্বখ্যাত কফি চেইন ব্র্যান্ড ক্যাফে আমাজন। বসুন্ধরা আবাসিক এলাকায় ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই আভিজাত্যের যাত্রা শুরু হয়। থাইল্যান্ডের পিটিটি ওয়ারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এই বিশ্বমানের ক্যাফে চেইনটিকে দেশে নিয়ে এসেছে। ফ্ল্যাগশিপ স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিফর্ন চিরাসাবাদী। It's not just only opening the cafe, but we are celebrating another meaningful bridge between Thailand and Bangladesh. I wish Cafe Amazon every success and prosperity in Bangladesh. মিলন মেলায় উপস্থিত ছিলেন আনভির বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সুবহান আনভির, তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোহান সহ পিটিটি সিয়ামের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তানভীর বসুন্ধরা গ্রুপের এমডি জানান, বসুন্ধরা গ্রুপের লক্ষ্য শুধু কয়েকটি স্টোর খোলাই নয়, বরং সারা দেশে একটি ব্যাপক ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে হাজার হাজার সম্ভাবনাময় বাংলাদেশি তরুণ উদ্যোক্তাকে ক্ষমতাবান করা। Our ambition is not simply to open cafes. Under the visionary leadership of our honorable chairman, my grandfather, Ahmed Akbar Subhan, we aspire to build one of Bangladesh's largest organized cafe networks, creating opportunities for entrepreneurs, supporting the growth of franchising, and generating more than 50,000 direct and indirect jobs across Bangladesh. For Bosundara Group, signing an agreement is never the finish line. It is the beginning of our responsibility. Our responsibility to protect this remarkable brand, our uncompromising quality, our people of Bosundara Group, and ensure that every Cafe Amazon experience in Bangladesh reflects the standards of Bosundara Group and our international aspirations. শহুরে ব্যস্ততার মাঝে এক চিলতে সবুজের ছোঁয়া আর প্রিমিয়াম কফির স্বাদ, সব মিলিয়ে ক্যাফে আমাজন রাজধানী ঢাকার কফি প্রেমীদের জন্য হয়ে উঠবে এক প্রশান্তির ঠিকানা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এদিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো থাইল্যান্ডের বিশ্বখ্যাত কফি চেইন ক্যাফে আমাজন। উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সুবহান। বসুন্ধরা সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোর ও 8 তলায় থাকছে আমাজন কফি শপ। বিশ্বজুড়ে কোটি কোটি কফি প্রেমীর কাছে পরিচিত নাম ক্যাফে আমাজন। এবার সেই আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বাংলাদেশে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে ক্যাফে আমাজনের নতুন আউটলেটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা অবসরপ্রাপ্ত এবং লাইফস্টাইল বিজনেসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রাইপিত প্রেমমানি।
We hope Cafe Amazon becomes a place where students prepare for tomorrow's dreams, entrepreneurs discover new opportunities, professionals exchange ideas, families celebrate life's special moments, and friendships begin over a simple cup of coffee. This is how a brand becomes part of our nation's everyday life. পরে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নাচ পরিবেশনের পাশাপাশি মঞ্চ মাতান অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সঙ্গীতশিল্পী হাবিব ও জেফার। থাইল্যান্ডে না গিয়ে দেশেই ক্যাফে অ্যামাজনের কফি উপভোগের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত কফি প্রেমীরা। একটা নিউ এক্সপিরিয়েন্স হবে, ভালো লাগতেছে ভেবে, অ্যান্ড থাইল্যান্ডের কফির ফিল নিতে পারবো। আমি অ্যাজ এ কফি লাভার, এখন যেহেতু থাইল্যান্ডের কফি আছে তো আমরা এটা টেস্ট করতে পারবো অ্যান্ড হোপসো খুব ভালো লাগবে। অ্যামাজন কফি গুণগত মান বজায় রেখে সারা দেশে আরো নতুন নতুন আউটলেট চালু করবে, এমনটাই প্রত্যাশা তাদের। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। মেহেদী মিরাজের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 212 রানে পিছিয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 51 রান। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে 263 রানে। এই সেঞ্চুরি টেস্টে কাজে আসবে বলে জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে ম্যাচ খেলার দীর্ঘ অপেক্ষা ফেরালো বাংলাদেশের। 3 দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে প্রথম দিনটি একেবারে খারাপ যায়নি টাইগারদের। মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে মাঝারি মানের স্কোর পায় শান্তর দল। ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 110 রানের মধ্যে 6 উইকেট হারায় বাংলাদেশ। এরপর এক প্রান্ত আগলে রাখেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে নিজের প্রথম ম্যাচ বাজিমাত করেন তিনি। অন্যদের আসা যাওয়ার মাঝে 109 রানে অপরাজিত থাকেন মিরাজ, আর বাংলাদেশের ইনিংস থামে 263 রানে। কোরি রচিচিওলি নেন 6 উইকেট। জবাবে প্রতিপক্ষ ব্যাটারদের বিপক্ষে শুরুতেই চমক দেখান টাইগার পেসাররা। দলীয় 2 রানের মধ্যে অস্ট্রেলিয়া একাদশে 2 উইকেট তুলে নেন টাইগার বোলাররা। দিন শেষে ক্যাপ্টেন ওটিস পিটারসন 26 ও জশ ফিলিপস অপরাজিত রয়েছেন 22 রানে। শুরুতে নার্ভাস থাকলেও সময় গড়ানোর সাথে সাথে নিজেকে মেলে ধরেন সদ্য ওয়ানডে ক্যাপ্টেন্সি হারানো মেহেদী মিরাজ। এই ম্যাচের সেঞ্চুরি টেস্টে আত্মবিশ্বাস যোগাবে বলেও জানান তিনি। আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য, এবং প্রথম দিকে রানের জন্য খেলিনি, চেষ্টা করেছি উইকেটটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, এবং পরে যখন অপরচুনিটি পেয়েছি তখন রান হয়ে গিয়েছে। ডারউইনে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে 13 আগস্ট, আর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চলতি মাসের 22 তারিখে। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24 BD.TV। পুরো আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।